নমস্কার, জি24 ঘন্টায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজকে যে খবরে চোখ রাখবো, ভোট করানোটাও যে একটা প্রফেশনাল আর্ট বঙ্গবাসী তা জেনেছিল তৃণমূলের কাছ থেকে। এমন সংস্থাও যে আছে যারা ভোট করায়, ভোট প্রচারের মতো জিনিস একেবারে সাজিয়ে গুছিয়ে দেয়, তা বঙ্গবাসী জেনেছিল আইপ্যাকের কাছ থেকে। সেই বড়সড় একটা ক্যাম্পেন আমরা দেখেছি, খেলায় একের পর এক ছক্কা হাঁচকিয়েছে শাসক দল। এবার 26-এর আগে বিজেপিও তেড়ে ফুরে সমীক্ষা চলছে রাজ্যে, জল মাপছে বেসরকারি সংস্থা ভোট কনসালট্যান্ট। বাংলায় কোন বিধানসভার কি দশা, রিপোর্ট তৈরি করছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় টিম এসেছে এই রাজ্যে, সঙ্গে বেসরকারি সংস্থা। রিপোর্ট এ মাসের শেষেই। 26-এ আরএসএস সহযোগে গেরুয়া শিবির ঝাঁপিয়ে পড়তে চলেছে এমনটা সূত্রে খবর। তাদের সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠকের পরে কি সিদ্ধান্ত সেটা অবশ্য একেবারে দলের অভ্যন্তরীণ ব্যাপার। তবে যেরকম আমরা মহারাষ্ট্রে দেখেছি, যেখানে দিল্লিতে দেখেছি, বিহারে কি হবে জানি না, বঙ্গে হবে কি না তা নিয়ে একটা চর্চা চলছে। আর এবার তাতে প্রফেশনাল টাচ। গত কয়েক মাস ধরে সাংগঠনিক স্তরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। সদস্য সংখ্যা সংগ্রহ নিয়ে নানান বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হয়েছে দলকে। বারবার কেন্দ্রীয় নেতারা এসে বুথ স্তরের সংগঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এখন চাপানোতর রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে। 26-এ বিধানসভার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তেরেপুরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল। এই অবস্থায় গেরুয়া শিবিরের কি হাল খোঁজ করতে বাংলায় ঘুরছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। একেবারে পেশাদারী সংস্থাকে সঙ্গে নিয়ে চলছে তাদের সমীক্ষা। 294টি বিধানসভা আসনেই খোঁজ চালাবে গেরুয়া শিবির। সূত্রের এমনটাই খবর। নরবরে সংগঠন ঢাকতেই কি পেশাদারী সংস্থার হাত ধরা, খোঁচা দিচ্ছে বিজেপি বিরোধীরা। মানতে নারাজ গেরুয়া শিবির। যারা বিজেপিকে আক্রমণ করছে, বিজেপির সমালোচনা করছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও তাদের একটি সংস্থা প্রায় ফ্রন্টাল অর্গানাইজেশন মঞ্চ থেকেই বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে কিভাবে রাজনৈতিক দলেরা, শাসক দল বিভিন্ন অর্গানাইজেশনকে কাজে লাগাচ্ছে, প্রত্যেকের জানা। আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই। আরএসএস এর সঙ্গে নিবিড় সমন্বয় গড়ে মহারাষ্ট্র ও দিল্লির বিধানসভা ভোটে সাফল্যের মুখ দেখেছে বিজেপি। এ রাজ্যেও বিধানসভা ভোটে আরএসএসকে চাইছে গেরুয়া শিবির। রবিবার হাওড়ার উলুবেড়িয়ায় সংঘ পরিবারের সমন্বয় বৈঠকে বসে রাজ্য বিজেপি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সেখানে। তবে সার্বিকভাবে রাজ্যের দলের কি অবস্থা তা খতিয়ে দেখা জরুরি। সেই জায়গা থেকেই একেবারে পেশাদারী সংস্থাকে দিয়ে সমীক্ষা কাজ করতে গিয়েও বিড়ম্বনা রয়েছে। মেটিয়া বুরুজের মতো কিছু জায়গায় পুলিশের তরফে তাদের আটকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে অবশ্য ছেড়েও দেওয়া হয়। সমস্ত রিপোর্টই দিল্লিতে যাবে বলে খবর। 26-এর আগে সক্রিয় আরএসএস, আহ্বান উঠছে দূরত্ব ঘুচিয়ে সমন্বয়ের। আর এই অবস্থায় বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে বিজেপির বেসরকারি সমীক্ষক দল। সেই দলে বিজেপির ভিন রাজ্যের কর্মীরা যেমন আছেন, তেমন আছেন আইটি বিশেষজ্ঞরাও। বিজেপির অভিযোগ, এই সমীক্ষা চলাকালীন পুলিশ বাধা দেওয়ারও চেষ্টা করছে। সূত্রের খবর, নেশন উইথ নমো নামে একটি সংস্থা এর আগে বিজেপির হয়ে নির্বাচনী কাজে অংশ নিয়েছে। এবারেও একই সংস্থা কিনা তা অবশ্য স্পষ্ট নয়। বিজেপি সব রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের বেসরকারি সংস্থার সাহায্য নেয় অ্যাসেসমেন্ট করার জন্য। অনেক ধরনের অ্যাসেসমেন্ট থাকে। এই মুহূর্তে কোন সংস্থা কি অ্যাসেস করছে সেটা যদি আমরা জানি, তাহলে সেই অ্যাসেসমেন্টে নিরপেক্ষ হবে না। প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো না কোনো প্রফেশনাল সংস্থাকে কাজে লাগায়, তো বিজেপিও লাগায়। এর মধ্যে আলাদা করে কিছু নেই। প্রত্যেকটি নির্বাচনের আগেই, শুধু বিধানসভা নির্বাচন না, বা কন্টিনিউয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ধরনের সমীক্ষা চলে। দেখো, ফিডব্যাক হয়। আপনি একটা ফিডব্যাকে কেন বিশ্বাস করবেন? আপনার 4-5টা ফিডব্যাক হয়। কোন বিধানসভা আসনে কি অবস্থায় আছে বিজেপি? উত্তরবঙ্গে এখনো ধার আছে, নাকি উপনির্বাচনের মতোই ভোঁতা হয়ে গিয়েছে সংগঠন? দক্ষিণবঙ্গে আদৌ 26-এর বিধানসভায় কতটা সুবিধা করে উঠতে পারবে দল, সেই জলও মাপার চেষ্টা জারি। এই মাসের শেষেই রিপোর্ট জমা পড়বে দিল্লিতে। প্রযুক্তি, বিজ্ঞান এবং এই সমীক্ষাকে কাজে লাগিয়ে ভোটের আগে তার ফল পাওয়ার ঘটনা বিজেপিতে কিন্তু অবশ্য নতুন নয়। কিন্তু প্রশ্ন উঠছে যে বাংলার নিচু তলার কর্মীদের রিপোর্টকে কি সেই অর্থে আর ভরসা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব?
জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। যেমনটা কমলাক্ষ বলছিল, বিজেপি কিন্তু আগেও প্রফেশনাল কনসালট্যান্টের সাহায্য নিয়েছে। নেশন উইথ নামও কাজ করেছিল তাদের হয়ে। এবার কারা, সেটা অবশ্য সিক্রেট। আসলে শুধু তৃণমূল নয়, বিজেপিও কিন্তু একই পথের পথিক। সোশ্যাল মিডিয়ার বাজারে আরও দর বেড়েছে এই সব কোম্পানির, এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, এবং তারা এটাও বলছেন যে যতদিন যাবে এর গুরুত্ব আরও বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র যে পলিটিক্যাল ফার্মস বা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম যারা কাজ করছে, শুধু তারা তৃণমূল কংগ্রেসকে আজকের তো আইডিয়াস বা তাদের ম্যানেজমেন্ট করছেন, ইলেকশন ম্যানেজমেন্ট বা পার্টির ক্ষেত্রে ম্যানেজমেন্ট, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ার উঠে আসার কিন্তু একটা বড় যোগসাজশ আছে, যেহেতু প্রত্যেকটা পার্টি, অনেক পার্টি তারা এই যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ক্যাম্পেইন থেকে শুরু করে তাদের পার্টির যে পলিসি বা ম্যানিফেস্টো সেগুলোকে নিয়ে ঠিক মতোভাবে প্রচার করা, এটাতে অনেকটা ঘাটতি ছিল, তাদের সেই ধরনের এক্সপার্টিস ছিল না। কিন্তু এই ধরনের এজেন্সিগুলোর তো মানে পজিটিভ সাইড অবশ্যই আছে, এবং যারা এই ধরনের কাজ করেন তাদেরকে বলা হচ্ছে পলিটিক্যাল কনসালট্যান্ট। আইপ্যাকের হাত ধরে এই ভাবনা কিন্তু এখন জনপ্রিয়। কিন্তু শুধু আইপ্যাক কিন্তু এই কাজ করে না, দেশে একগুচ্ছ এরকম সংস্থা রয়েছে যারা একাধিক রাজনৈতিক দলের হয়ে চুপচাপ কাজ করে চলেছে, এবং এটা কিন্তু আজকে নয়। তার মধ্যে একাধিক সংস্থা আইপ্যাকের থেকেও কিন্তু পুরনো। আইপ্যাক এটাকে জনপ্রিয় করেছে। আইপ্যাকের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এরা কি কাজ করে থাকে, কিন্তু শুরুটা হয়েছিল অনেক আগে, আর দেশে আইপ্যাকের মতো অনেক সংস্থা রয়েছে এবং তারা ভালো রকম কাজ করে চলেছে। 2014 সাল নাগাদও বেসরকারি কোনো সংস্থা রাজনৈতিক দলগুলির স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে, এরকম ভাবনা সার্বিকভাবে খুব একটা জনপ্রিয় ছিল না। আইপ্যাকের হাত ধরে আমজনতাও বুঝতে পারে ভোটের রকম সকম আজকাল অনেক প্রফেশনাল। আইপ্যাকের শুরুটা কিভাবে? 2011 থেকে 14 প্রশান্ত কিশোর সহ বেশ কয়েকজন তারা কাজ করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ফিল্ড ইলেকশন ক্যাম্পেইন নামের সেই কাজকর্মই পরে আইপ্যাকের ভিত তৈরি করে দেয়। 2002 গুজরাট দাঙ্গা নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা ছিল। 2011 সালে সেই ইমেজ পাল্টানোর চেষ্টা করেন মোদী, আনেন প্রশান্ত কিশোরের মতো বেশ কয়েকজনকে। আইপ্যাকের ভিত ওটাই, মোদীর ধর্মভিত্তিক রাজনৈতিক ভাবমূর্তি থেকে আর্থিক উন্নয়ন ভিত্তিক ভাবমূর্তি তৈরি হতে থাকে, যা পরে জন্ম দেয় গুজরাট মডেল থিওরির। 2014-এ মোদীর প্রধানমন্ত্রিত্বের পর রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নাম ছড়িয়ে পড়ে আইপ্যাকের। একেবারে ঘরে ঘরে গিয়ে রিসার্চ বেসড কাজ, ডেটা সংগ্রহ, তার উপর ভিত্তি করে পরিকল্পনা। এই জায়গা থেকেই আইপ্যাকের একাধিক রাজ্যে একাধিক রাজনৈতিক দলের জন্য একাধিক পলিটিক্যাল ক্যাম্পেইন এখন মাইলস্টোন। যেমন 2015 সালে নীতিশকে সাথ নিশ্চয়, 2017 সালে ইউপি কিষাণ যাত্রা, 2017-এ ক্যাপ্টেন দি নুখতে, 2019-এ জগন্নাথ ভরতনালু, 2019-এ শিবসেনা বচননামা, কেজরিওয়াল কি 10 গ্যারান্টি, 2020 সালে দিদির 10 অঙ্গীকার, 2021-এ ওই একই বছরে স্টালিনিন উরুধিমজিগাল। 2005 সালের পিআরএস ইন্ডিয়া বা সেন্টার ফর পলিসি রিসার্চের মতো থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে এ দেশে। তাদের কাছে রয়েছে দেশের পলিটিক্যাল সিস্টেমের বিপুল ডেটা। কিন্তু আইপ্যাকের মতো সংস্থার ভূমিকা আলাদা। রাজনৈতিক অনেক নেতাই হয়তো আইপ্যাকের মতো সংস্থা ছাড়া জিততে পারেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে আইপ্যাকের মতো সংস্থারা তাদের এই জয়ের মার্জিন অনেক বাড়াতে পেরেছে। ভোট প্রচারে রাখতে পেরেছে পেশাদারিত্বের ছাপ। শুধু আইপ্যাক নয়, অন্তত 6টি পলিটিক্যাল কনসাল্টিং সংস্থার সবথেকে বেশি নামডাক রয়েছে এখন এই দেশে, যেমন লিডটেক, ইনফো ইলেকশন, আইপ্যাক, নেশন উইথ নামো, রাজনীতি, ডিজাইন বক্সড এর মধ্যে উল্লেখযোগ্য নাম। পলিটিক্যাল কনসালটেশনের বিষয়টি জনমানসের চর্চায় অবশ্যই আসে আইপ্যাকের মাধ্যমে। বিশেষ করে তৃণমূল আইপ্যাক চুক্তির পর বাংলার মানুষ এই ঘরানার সঙ্গে পরিচিত হন। তবে সবথেকে প্রথম এই কাজটি শুরু করে বিপ্লব কমিউনিকেশন নামে একটি সংস্থা। সেই 2003 সালে বেশ কিছু তরুণ সাংসদদের হয়ে কাজ করেছিল এই সংস্থা। পরে 2015 সালে ওড়িশা বিধানসভায় বিজেডির হয়ে প্রচার চালায় বিপ্লব কমিউনিকেশন। এরপর থেকেই
পপুলাস এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক বা পেন, শো টাইম কনসাল্টিং, জেপ্যাক পার্সোনার মতো একাধিক সংস্থা কাজ করতে শুরু করে। তৃণমূল স্তরে সংগঠন থাকলেও বিজেপি কংগ্রেস থেকে আঞ্চলিক দলগুলিও ভরসা করতে শুরু করে এই সংস্থাগুলিকে। একের পর এক জয়। প্রশান্ত কিশোরের আইপ্যাক নিয়ে চর্চা বেড়েছে এখন, কিন্তু তলে তলে অনেক রাজনৈতিক দলেরই ভরসা এই রাজনৈতিক পরামর্শদাতারা। বিশেষজ্ঞদের মত, দেশের রাজনীতির এটাই ভবিষ্যৎ। পেশাদারিত্ব ছাড়া রাজনীতি চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে আরও। ফলে ভরসা এখন আইপ্যাকরাই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, আর তার ভাবনায় সায় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল কংগ্রেস মনে করে সংগঠন চাঙ্গা যেমন করতে হবে, ভোটটাকেও একেবারে হিসেব কষে মেপে ঝুপে করতে হবে। আইপ্যাকের গুরুত্ব কিন্তু সেই জায়গাতেই। এই জায়গা থেকেই আইপ্যাক নিয়ে একটা চর্চা হলো মাঝে, যেখানে মদন মিত্র আইপ্যাকের সমালোচনা করেছিলেন। তারপরেও কিন্তু তৃণমূল নেত্রী বলে দিয়েছিলেন যে ভোটে আইপ্যাক কাজ করবেন, কারণ প্রশান্ত কিশোর একটা আলাদা রাজনৈতিক দল গড়েছেন, আইপ্যাকের সঙ্গে তিনি আর যুক্ত নন। এই জায়গা থেকে আইপ্যাক এখনও তৃণমূলের হয়ে কাজ করবেন, এবং আইপ্যাকের গুরুত্ব কিন্তু ২৬-এর ভোটেও এখনও অনেকটাই। 2026-এর বিধানসভা নির্বাচন আর 1 বছর বাকি রয়েছে। ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় নেমে পড়েছে সংগঠন সাজাতে, সংগঠন গোছাতে, ভুতুরে ভোটার ধরতে, এবং অবশ্যই যত সময় গড়াবে প্রার্থী বাছাই থেকে শুরু করে সংগঠনকে চাঙ্গা করার কাজ তত কিন্তু আরও গতি বাড়বে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনকে চাঙ্গা করার যেমন দাওয়াই দিয়েছেন, পাশাপাশি দাঁড়িয়ে নেতাজির মঞ্চে পরিষ্কার বলেছেন যে আইপ্যাককেও সঙ্গে নিতে হবে, তারাও কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। যদিও এই আইপ্যাক 2021-এ প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 26-এর নির্বাচনে এই যে সংস্থা কাজ করবে এটা কিন্তু মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন তৃণমূলের মতো দলকে আইপ্যাকের হাত ধরতে হচ্ছে? আরএসএসের মতো একটা দুর্দান্ত সংগঠন থাকা সত্ত্বেও কেন বিজেপিকে এই সমস্ত কনসালটেন্সির কাছে যেতে হচ্ছে? প্রশ্ন উঠছে, স্থানীয় নেতাদের ওপর কি ভরসা কমছে ক্রমশ? মানুষের ভরসা কমছে স্থানীয় নেতৃত্বের ওপরে। হয়তো শীর্ষ নেতৃত্বের ওপর ভরসা থাকলেও থাকতে পারে, কিন্তু একেবারে স্থানীয় নেতা যারা রয়েছেন, যাদেরকে বিপদে আপদে পাশে পাওয়া যাবে, তাদের ওপর কি ভরসা কমছে? নাকি কোথাও গিয়ে সংগঠনের নড়বড়দশা সেটাও একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যার জন্য একেবারে মেপে ঝুপে ব্র্যান্ডিং করে, প্রমোশন করে, ইমেজ বিল্ডিং করে এই জায়গায় কনসালটেন্টদের দরকার হয়ে পড়ছে? স্থানীয় নেতৃত্বের উপর ভরসা হারানোর জন্য স্থানীয় নেতৃত্ব যেমন দায়ী, তেমনি তাদের উপরের শীর্ষ নেতৃত্বও দায়ী। শীর্ষ নেতৃত্বর সেই কন্ট্রোল নেই, আবার শীর্ষ নেতৃত্ব তাদের নিজেদেরও পলিটিক্যাল কোনো রাজনৈতিক ক্রেডিবিলিটি নেই। তার ফলে কি হচ্ছে, শীর্ষ নেতৃত্ব ভাবছে যে আমার পার্টি যতদিন থাকবে শাসক হিসাবে, সেই কটা দিন হয়তো আমার সুযোগ থাকবে। পশ্চিমবঙ্গে বারবার যে অভিযোগ উঠে এসছে পঞ্চায়েত লেভেলে বা আপনার মিউনিসিপ্যালিটি লেভেলে, যে নেতারা শাসক দলের, তাদের সাংঘাতিক রকমের যে একটা রাইজ, কিন্তু মানুষ, গরিব মানুষ নিচু স্তরে তারা সার্ভিস পাচ্ছে না। আপনি রোডের অবস্থা দেখুন, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এত হাজার হাজার কোটি টাকা শাসক দল তার শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সরকার বাজেটে বরাদ্দ করছে, কিন্তু সেই টাকা কোনো না কোনোভাবে সেই টাকার পুরো অংশটা হয়তো হচ্ছে না, হলে আপনি রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে একেবারে ভেঙে পড়েছে গ্রামাঞ্চলে বিশেষত। তবে যা যা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, দলনেত্রী শক্ত হাতে রাশ ধরার চেষ্টা করেছে। অন্যদিকে বিজেপির কথা যদি দেখি, বিজেপির সংগঠন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিজেপিতে কিছুদিন আগেই আমরা দেখলাম যে সদস্য সংখ্যা নিয়ে একটা অভিযান চলল। সেই অভিযানে সদস্য সংখ্যা জোগাড় করতে হিমশিমের জোগাড়, রাজ্য সভাপতি কে হবে, কবে হবেন তা নিয়ে বিতর্ক। ফলে এ রাজ্যে সংগঠন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব যে খুশি নয়, সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের একটা প্রতিনিধি তারা এখানে এসেছেন এবং একেবারে প্রফেশনাল কনসালটেন্ট দিয়ে বিধানসভা ধরে ধরে 294টা বিধানসভা ধরে ধরে খতিয়ে দেখা হচ্ছে, জল মাপছে বিজেপি কোথায় তাদের সমর্থনের জায়গাটা। উত্তরবঙ্গে এখনও সমর্থন রয়েছে তো, ভোতা হয়ে যায়নি তো। দক্ষিণবঙ্গে কি কোথাও গিয়ে সমর্থনটা
মানে একটু হলেও বেড়েছে? যদি বেড়ে থাকে সেটাকে ধরে রাখতে হলে, সেটা ভোট বাক্সে দিতে হলে কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করছে যখন তৃণমূল কংগ্রেস, কিন্তু যেখানে তাদের সংগঠন নিয়ে তো খুব একটা প্রশ্ন নেই, দলীয় কোন্দল রয়েছে, ক্ষোভ বিক্ষোভ রয়েছে অনেক, কিন্তু তৃণমূল কংগ্রেস এই আইপ্যাককে একটা অ্যাডেড হিসেবে দেখছে। দলের সংগঠনের দিকে নেত্রী নজর রেখেছেন, আলাদা করে নজরদারি ব্যবস্থা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রেখেছেন, একাধিক ফিল্টার। 2021-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাক কাজ করেছে এবং বিপুল সাফল্য পেয়েছে। মাঠে ঘাটে আইপ্যাক ঘুরে বেরিয়েছেন এবং সাফল্য এসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 26-এ কিন্তু তৃণমূল কংগ্রেস এই মেকানিজমকেও পাশাপাশি কাজে লাগাবে, প্রযুক্তিকে কাজে লাগাবে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবে এবং তার জন্য এই সংস্থাকে প্রয়োজন। সুতরাং সংগঠনের পাশাপাশি এই আইপ্যাক, যদিও এটা মূল আইপ্যাক নয়, কিন্তু সেই সংস্থাকেও এবার কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্য একটা, সংগঠনের পাশাপাশি আরও প্রযুক্তিতে জোর দেওয়া, আরও মেকানিজমে জোর দেওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করা। সুতরাং সব মিলিয়ে সংগঠনের পাশাপাশি এই সংস্থাকেও গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং 26-এও যে কাজ করবে এরা এই বিধানসভা নির্বাচনে, সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত সব চর্চার মধ্যেও অনেকেরা প্রশ্ন তুলছেন এই ধরনের যে পলিটিক্যাল কনসালটেন্সিগুলো রয়েছে তার আদর্শ নিয়ে। এরা তো টেকনিক্যালি যদি আমি দেখি তাহলে পলিটিক্যাল মার্সেনারি, ভাড়াটে যোদ্ধা হয়, ভাড়াটে গুন্ডা হয়, এরাও ভাড়াটে সংগঠক হিসেবে আমরা অনেকে ধরে নিতে পারি। এরা সংগঠকের কাজটাই তো করছে। ভোটে নেতাকর্মীরা যা করেন সেই রিসার্চ বেসড যে ডেটা কালেক্ট করা, ঘরে ঘরে ভাবনা চিন্তা কি, পরিষেবার কি হাল, কে কতটা কাজ করেছে, কে প্রার্থী হলে ভোটে জেতা যায়, এরাই তো কাজটা করে দিচ্ছে। তাহলে দিনের শেষে রাজনৈতিক দলগুলোর যে আদর্শ এই ধরনের সংগঠনগুলোর মধ্যে কি থাকে? যদি না থাকে তাহলে এটা হচ্ছে পেশাদার সংস্থা, এরা আপনাকে ইলেকশন জিতিয়ে দেবে, এইটুকুই তাদের কাজ। যে শুধুমাত্র একটা এদের গোল ওরিয়েন্টেড কাজ, এদের কোনো মাথা ব্যথা নেই যে পার্টির আইডিওলজি বা সেই পার্টি কতটা সমাজের মধ্যে পজিটিভ ওয়েতে বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্সিতে পেনিট্রেট করেছে তার ভালো কাজের মধ্যে দিয়ে। বেসিক্যালি এরাও এক ধরনের রেটোরিক চালায়, সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায়। তার ফলে আইডিওলজি তো কম্প্রোমাইজ হয়। যে রাজনৈতিক দলগুলোর যে পলিটিক্যাল আইডিওলজি ছিল সেই আইডিওলজি কিন্তু ভীষণভাবে সেকি। এর কারণ হচ্ছে এরা পেশাদার সংস্থা, এদের নিজেদের আইডিওলজিক্যাল গোল নিয়ে কাজ করার জায়গা নেই, কারণ এরা সমস্ত পলিটিক্যাল পার্টি যারাই এদেরকে হায়ার করে তাদের জন্যই কাজ করে। সেটা হতে পারে বিজেপি, সেটা হতে পারে তৃণমূল কংগ্রেস, সেটা হতে পারে অপোজিশন পার্টি, সেটা হতে পারে রুলিং পার্টি বিভিন্ন জায়গায়। পলিটিক্যাল কনসালটেন্সি, পাল্টে যাওয়া পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এখন বিশাল টাকার ইন্ডাস্ট্রি। ডেটা কালেকশন, ইমেজ বিল্ডিং, ব্র্যান্ডিং, প্রমোশন, ক্যাম্পেন, একটা ঝাঁ চকচকে ব্যাপার। তার উপর আগামী কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা কিন্তু আরও বাড়বে। পাল্টে যাওয়া পরিস্থিতি কি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই কনসালটেন্সিগুলো? তাহলে কি প্রমোশন, ব্র্যান্ডিং সর্বস্ব হয়ে যাবে রাজনীতি? আদর্শ, মানুষের জন্য কাজ, এসব কি সেকেন্ডারি হয়ে যাবে? অনেকে কিন্তু প্রশ্নটা তুলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।